মাত্র দুটি ল্যাবরেটরি দিয়ে চলছে দেশের সব ওষুধের নমুনা পরীক্ষা, হুমকিতে জনস্বাস্থ্য। আগে আমরা যখন একটা নাপা খাইতাম তখন দেখা গেছে কাজ করতো, এখন দেখা গেছে ওরকম কাজ করে না। আমরা আসলে বিষ খাইতে চাই না, ওষুধ খাইতে চাই এবং সরকারকে এই মনিটরিং দায়িত্বটা নিতে হবে। পরিস্থিতি মোকাবেলায় আরও ল্যাবরেটরি স্থাপনের পরামর্শ, আধুনিকায়নের আশ্বাস ওষুধ প্রশাসনের। দুটো ল্যাবকে আরো আধুনিকায়ন করা, আরো সম্প্রসারণ করা। একই সঙ্গে আরেকটা জিনিস করতে হবে, সেটা হলো যে প্রতিটা ডিভিশনাল যে সিটি, ওখানে এই ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি শাখা থাকবে। ওষুধ প্রশাসন আপ্রাণ চেষ্টা করছে এটাকে যেন আন্তর্জাতিক মানের একটা ল্যাবরেটরিতে উন্নীত করা যায় এবং আমরা আশা করছি খুব তাড়াতাড়ি আমরা WHO এই ল্যাবরেটরির কোয়ালিফিকেশন পেয়ে যাব। 20টি কোম্পানির লাইসেন্স বাতিল, 14 ফার্মার অ্যান্টিবায়োটিক উৎপাদন অবৈধ ঘোষণা। দেখছিলেন সময়ের বিশেষ শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি মিজানুর রহমান খবির। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দুদক কর্মকর্তাদের উপর হামলার ঘটনায় সিলেট জেলা প্রশাসককে প্রত্যাহার, অনিয়মের অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহ 3 জন গ্রেফতার। বেসামরিক বিমান চলাচলে বিঘ্ন ঘটালে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, খসড়া আইন মন্ত্রিসভায় অনুমোদন, থাকবে যাবজ্জীবন ও অর্থদণ্ডের বিধানও। যুক্তরাষ্ট্রে অভিবাসীদের ধরপাকড়ে আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা, আইসিইর গ্রেফতার অভিযানে ডেমোক্র্যাটদের উদ্বেগ, ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল মেক্সিকো। ভালোবাসা দিবস উদযাপনে কক্সবাজারে ভিড় বাড়ছে পর্যটকদের, থাকছে নানা আয়োজন, নিরাপত্তা দিতে প্রস্তুত ট্যুরিস্ট পুলিশ। পহেলা ফাল্গুনে বসন্তের আগমনে নতুন রূপে সেজেছে প্রকৃতি, ঋতুরাজকে বরণে সারা দেশে নানা আয়োজন। মাত্র দুটি ল্যাবরেটরি দিয়ে চলছে দেশের সব ওষুধের নমুনা পরীক্ষা। প্রয়োজনীয় সংখ্যক ল্যাবরেটরির অভাবে মান যাচাই ছাড়াই বাজারে চলে আসছে হাজারো ব্র্যান্ডের ওষুধ। এতে হুমকির মুখে পড়ছে স্বাস্থ্যসেবা। বিভাগীয় শহরগুলোতে নতুন ল্যাবরেটরি স্থাপনের পাশাপাশি পুরনো ল্যাবরেটরিগুলোর সক্ষমতা বাড়ানোর পরামর্শ ওষুধ বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভর রিপোর্ট। দেশের কারখানাগুলোতে উৎপাদিত হয় 27,000 ব্র্যান্ডের ওষুধ। এর সঙ্গে প্রতিদিনই বাজারে যোগ হচ্ছে নতুন নতুন ওষুধ। অথচ এই বিপুল পরিমাণ ওষুধের মান যাচাইয়ের জন্য ঢাকা ও চট্টগ্রামে ওষুধ প্রশাসনের রয়েছে মাত্র দুটি ল্যাবরেটরি। উৎপাদিত মোট ওষুধের উল্লেখযোগ্য সংখ্যক কোন রকম মান পরীক্ষা ছাড়াই বাজারে চলে আসায় ওষুধের বিরূপ প্রভাবের শিকার হচ্ছেন ভুক্তভোগীরা। আমরা আসলে বিষ খাইতে চাই না, ওষুধ খাইতে চাই এবং সরকারকে এই মনিটরিং দায়িত্বটা নিতে হবে। ফাইন্যান্সিয়ালি প্লাস আমাদের হচ্ছে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আগে আমরা যখন একটা নাপা খাইতাম তখন দেখা গেছে কাজ করতো, এখন দেখা গেছে ওরকম কাজ করে না। সকল ওষুধের গুণাগুণ ল্যাবরেটরিতে টেস্ট করেই যাতে বাজারে আসুক, যাতে একটা ওষুধ খাইলে ওষুধটা কাজ করে। ওষুধ প্রশাসনের তথ্য মতে 2016 সালে দুটি ল্যাবরেটরিতে প্রায় 8,500 ওষুধের নমুনা পরীক্ষা করা হয়। বিগত কয়েক বছরে গড়ে 7,000 ওষুধের নমুনা পরীক্ষা করা সম্ভব হলেও এর বাইরে থেকে যাচ্ছে প্রায় 20,000 ওষুধ। এই বিপুল পরিমাণ ওষুধের মান যাচাইয়ের জন্য ল্যাবরেটরির সক্ষমতা বাড়ানো না গেলে পরিস্থিতি আরো ভয়াবহ হবার আশঙ্কা প্রকাশ করছেন ওষুধ বিশেষজ্ঞরা। দুটো ল্যাবকে আরো আধুনিকায়ন করা, আরো সম্প্রসারণ করা। একই সঙ্গে আরেকটা জিনিস করতে হবে, সেটা হলো যে প্রতিটা ডিভিশনাল যে সিটি, ওখানে এই ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি শাখা থাকবে। এই 6টা ল্যাবরেটরি স্বয়ংসম্পূর্ণভাবে পূর্ণাঙ্গভাবে যদি কাজ করতে পারে, তখন এই দেশের প্রতিটা ওষুধই টেস্ট করা সম্ভব। সরকারের পরিকল্পনা অনুযায়ী কয়েক বছরের মধ্যে ঢাকা ন্যাশনাল কন্ট্রোল ল্যাবরেটরিকে আন্তর্জাতিক মানে উন্নীত করার আশ্বাস ওষুধ প্রশাসনের। এক এক কোম্পানি হাজার হাজার বেচ তৈরি করছে, এইটা একটা ল্যাবরেটরির পক্ষে এটা কোথাও করে কিনা আমার জানা নাই। আমরা কোম্পানি থেকে আনি, প্রেমিসিস থেকে আনি, আবার কখনো ডিপো থেকে আনি, আইনে আবার এখানে টেস্ট করি, যাচাই করে দেখি সেই ওষুধগুলো যথাযথ কিনা।
প্রতি বছর 16,000 কোটি টাকার ওষুধ উৎপাদন হয় বাংলাদেশে। নতুন ওষুধ নীতির প্রস্তাবনা অনুযায়ী ওষুধ কোম্পানিগুলোকে সুউৎপাদন চর্চা মানার ক্ষেত্রে বাধ্য করা গেলে সমস্যা অনেকাংশে কমবে বলে আশাবাদ বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। মানসম্মত ওষুধ উৎপাদনে ব্যর্থ হওয়ায় এক্সিম ফার্মা সহ 20টি কোম্পানির ওষুধ উৎপাদন বন্ধ করতে লাইসেন্স বাতিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আদ্দিন ফার্মা সহ 14টি কোম্পানির অ্যান্টিবায়োটিক উৎপাদনও অবৈধ ঘোষণা করেছেন আদালত। দুপুরে জনস্বার্থে করা এক রিটের চূড়ান্ত নিষ্পত্তি করে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই রায় দেন। একই সঙ্গে 34টি কোম্পানি যদি মানসম্মত ওষুধ উৎপাদন করতে চায় তাহলে তা তদারকি করার জন্য অভিজ্ঞ 5 সদস্যের একটি পর্যবেক্ষণ কমিটি গঠনেরও নির্দেশ দেন আদালত। দুদক কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় সিলেট জেলা প্রশাসক জয়নাল আবেদিনকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া ঘুষের দায়ে অভিযুক্ত এক কর্মকর্তাকেও বরখাস্ত করা হয়েছে। ঘুষ লেনদেনের অভিযোগের ভিত্তিতে গত 9 ফেব্রুয়ারি সিলেট জেলা প্রশাসনের কার্যালয়ে হাদ মামলা পরিচালনা করে দুদক। হাতে নাতে জেলা প্রশাসনের অফিস সহকারী আজিজুল ইসলামকে আটক করে সংস্থাটি। এ সময় জেলা প্রশাসন কার্যালয়ের কর্মচারীরা দুদক কর্মকর্তাদের উপর চড়াও হয়, ছিনিয়ে নেয় আজিজুল ইসলামকে। এ ঘটনায় দুদক কর্মকর্তারা আহত হন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনার জেরে আজ দুপুরে জেলা প্রশাসককে প্রত্যাহার করে নেওয়া হয়। এছাড়া ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা অমান্য করে সিলেকশন গ্রেড দেওয়ার অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহ 3 জনকে গ্রেফতার করেছে দুদক। সকালে মিরপুর সহ রাজধানীর আলাদা আলাদা 3টি জায়গা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত 3 জন হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ডেপুটি রেজিস্ট্রার ASM তাহিদ জামান, সহকারী রেজিস্ট্রার সিদ্দিকুর রহমান ও সহকারী পরিচালক মোফাজ্জল হোসেন। তাদের বিরুদ্ধে মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা সত্ত্বেও কিছু ব্যক্তিকে সিলেকশন গ্রেড দিয়ে 1,04,63,000 টাকার সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃত 3 জন সহ মোট 13 জনের বিরুদ্ধে এই মামলার তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। 2003 থেকে 2005 সালের বিভিন্ন সময়ে এই জালিয়াতির ঘটনা ঘটে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে একসময় অনেকগুলো নিয়োগ করা হয়েছিল, অনেকগুলি পদে নিয়োগ করা হয়েছিল। সেই পদের ব্যাপারে মন্ত্রণালয় থেকে নির্দেশ ছিল যে তাদেরকে যেন সিলেকশন গ্রেড না দেওয়া হয়। সেই নির্দেশ অমান্য করে সেই পদধারীদেরকে সিলেকশন গ্রেড প্রদান করা হয়। এর ফলে 1 কোটিরও বেশি টাকা তারা অবৈধ সুবিধা পেয়েছে এবং দুর্নীতিমূলকভাবে এই অবৈধ সুবিধা পাইয়ে দেওয়ার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের 13 জন কর্মকর্তা কর্মচারীদেরকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলা সংক্রান্তে 3 জন কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। বেসামরিক বিমান চলাচলে কেউ বিঘ্ন ঘটালে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের পাশাপাশি যাবজ্জীবন কারাদণ্ড ও 5 কোটি টাকা অর্থদণ্ডের বিধান রেখে মন্ত্রিসভায় খসড়া আইনে অনুমোদন দেওয়া হয়েছে। সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদের সভায় বেসামরিক বিমান চলাচল আইন 2017 খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় পদ্মা সেতু প্রকল্প নিয়ে বিশ্বব্যাংকের অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে বলে উল্লেখ করা হয়। এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানায় মন্ত্রিসভা। সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম। এই আইনের আওতায় আইন, বিধি ও এনও মানে এয়ার নেভিগেশন অর্ডার ইত্যাদি যদি লঙ্ঘন করে তাহলে কি শাস্তি হবে, তার জন্য বলছে যে অনধিক 5 বছর সশ্রম কারাদণ্ড অথবা অনধিক 1 কোটি টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড হতে পারে। তারপরে যেটা বলছে সার্টিফিকেট, লাইসেন্স বা পারমিট জাল করলে কি দণ্ড, তার জন্য বলছে যে ওই একই রকম 5 বছর সশ্রম কারাদণ্ড অথবা 1 কোটি টাকা দণ্ড। যুক্তরাষ্ট্রে অনিবন্ধিত ও ছোটখাটো অপরাধের সঙ্গে জড়িত অভিবাসীদের গ্রেফতার অভিযান আরো জোরদার করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট ICE। রোববার পর্যন্ত অভিবাসী বান্ধব নিউ ইয়র্ক থেকেই 112 অভিবাসীকে আটক করার খবর পাওয়া গেছে। এ অবস্থায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতেও আতঙ্ক বিরাজ করছে। এদিকে ICE এর এই গ্রেফতার অভিযান নিয়ে প্রশ্ন তুলেছেন ডেমোক্রেট দলের নেতারা। রোববার মেক্সিকোর বিভিন্ন শহরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বিরোধী র্যালিতে যোগ দেয় লাখ লাখ মানুষ। মেক্সিকান সিভিল অর্গানাইজেশনের ডাকে এদিন দেশটির 20টিরও বেশি শহরে বিক্ষোভ হয়। ট্রাম্পের অভিবাসী বিরোধী অবস্থান ও যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের বিরোধিতা করে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।
একই দিন ট্রাম্পের যুক্তরাষ্ট্র ভ্রমণের নিষেধাজ্ঞার বিরুদ্ধে নিউ ইয়র্কে আয়োজিত বিক্ষোভ সমাবেশে যোগ দেন মেয়র বিল ডি ব্লাজিও সহ সিটি কাউন্সিলের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 7 দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞাকে অসাংবিধানিক আখ্যা দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ব্লাজিও। যুক্তরাষ্ট্রে অভিবাসী ও শরণার্থীর উপর যে খড়গ নেমে এসেছে তার বিরুদ্ধে সবার সংহতি জানানো উচিত। অভিবাসী বিরোধী কোনো পদক্ষেপ যুক্তরাষ্ট্রের সংবিধান পরিপন্থী। ট্রাম্প প্রশাসনের এসব কার্যক্রম আমাদের সবাইকে ব্যথিত করে। আমরা মার্কিন সমাজে কোনো বিভক্তি সৃষ্টি হতে দেব না। মার্কিন প্রেসিডেন্টের অভিবাসী বিরোধী নির্বাহী আদেশের পর অনিবন্ধিত প্রবাসীদের ধরপাকড় বেড়েই চলেছে। এক সপ্তাহে 600-এরও বেশি অভিবাসীকে আটকের পর এবার নিউ ইয়র্কে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিইর হাতে অপরাধে জড়িত, বহিষ্কার আদেশ প্রাপ্ত ও অবৈধভাবে অনুপ্রবেশকারী শতাধিক ব্যক্তির আটক হওয়ার খবর পাওয়া গেছে। এ পর্যন্ত আটককৃতদের মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত কারো থাকা না থাকা বিষয়ে নির্দিষ্ট তথ্য পাওয়া না গেলেও শঙ্কায় রয়েছেন প্রবাসী বাঙালিরা। ব্যাপারটা, ইমিগ্রেশনের ব্যাপারটা, সেটা সত্যিকারই একটা বিভ্রান্তি সৃষ্টিকর এবং সবাই আতঙ্কের মধ্যে আছে বাংলাদেশের। যদিও আমাদের বাংলাদেশিদের নাম এখানে কোনো লিস্টে নাই। আমাদের যারা বাংলা সোসাইটি আছে ওদের মধ্যে স্বাভাবিক একটা আতঙ্কের বিস্তার করাটা স্বাভাবিক। হয়তো কেউ মুখে বলতেছে, হয়তো কেউ বলতেছে না, কারণ স্বাভাবিকতা একটা অদৃশ্য একটা আতঙ্ক কাজ করে। যেহেতু সম্প্রতি সময় বা গত কয়েকদিন আগেও শোনা যাচ্ছে বিভিন্ন স্টেটে কিন্তু অলরেডি কিন্তু আপনার অবৈধদের কিন্তু ধরপাকড় চলতে। ঘরে আসলে ফিরে যেতে পারবো কিনা, রাস্তায় কোথায় রেড দেয় না ঘরে রেড দেয়, শুইলেও মানুষ চিন্তা করে যে কি হইব, আগামীকাল কি হইতে যাচ্ছে, এটা কিন্তু কেউ বলতে পারতেছে না। 7 মুসলিম প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের নিষেধাজ্ঞার বিপক্ষে রায় দেয় আবারও আপিল আদালতের তীব্র সমালোচনা করেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন সংবিধানে প্রেসিডেন্টকে অনেক ক্ষমতা দেয়া হলেও গত সপ্তাহের রায়ে আদালত তার ক্ষমতা প্রদর্শন করেছেন বলে এক সাক্ষাৎকারে উল্লেখ করেন হোয়াইট হাউসের সিনিয়র উপদেষ্টা স্টিফেন মিলার। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। দুপুরের সময় আরো থাকছে। সিরাজগঞ্জে সাংবাদিক শিমুল হত্যা মামলায় শাহজাদপুর পৌর মেয়র মিরু সহ 6 জনের 5 দিন করে রিমান্ড মঞ্জুর। আজ পহেলা ফাল্গুন, শীতের রিক্ততা শেষে ঋতুরাজ বসন্তের আগমনে নতুন করে সেজেছে প্রকৃতি। দক্ষিণা বাতাস আর নানা ফুলের সৌরভ জানান দিচ্ছে এসে গেছে বসন্ত। কবি লেখকরা এই ঋতুকে বলছেন সৃজনশীলতার ঋতু। নিসর্গবিদরা বলছেন দক্ষিণা বাতাস আর প্রাকৃতিক সৌন্দর্য মানুষের মনকে করে তোলে উদাস। তারিকুল ইসলামের ছবি নিয়ে বিথি হকের রিপোর্ট। থোকায় থোকায় রক্তরঙা শিমুল আর আগুন লাগা পলাশের সমারোহ। থেকে থেকে কোকিলের কুহুতানে মানুষের মন হয় উচাটন, নিয়ে যায় দূরের কোনো ঘাস ফুল ফোটা মাঠে। একসাথে এত রং, এত বৈচিত্র্যময়তা অন্য কোনো ঋতুতে দেখা যায় না। কবি লেখকরা বলছেন প্রকৃতির রূপের পরিবর্তনের সাথে মানুষের মনে রয়েছে এক গভীর সংযুক্তি। বসন্ত হচ্ছে সৃজনশীলতার ঋতু। সবার মনের মধ্যে এই ঋতু এমন প্রতিক্রিয়া সৃষ্টি করে, সে তার জীবন ধারণ পদ্ধতি পর্যন্ত তখন পাল্টে যায়। বসন্ত সবার মনে একটি সুন্দরের প্রতি, নিজের সৌন্দর্যকে অন্যের সঙ্গে বাটোয়ারা করে নেওয়ার প্রতি এবং মুগ্ধতার একটি ঋতু। নিসর্গবিদরা বলছেন শীত কুয়াশার নির্জীব প্রকৃতিকে প্রাণবন্ত করে তুলতেই দক্ষিণা বাতাসে বসন্ত ভেসে আসে দূরে মাঠের ধারে সবুজ ঘাস আর পলাশ পারিজাতের হাত ধরে। বসন্তকে বলি জাগরণের ঋতু। শীতের কিছুটা নির্জীবতা প্রকৃতির এবং ঝিমিয়ে পড়াকে দূরে সরিয়ে দেওয়ার জন্য বসন্ত আসে। বসন্ত আসার কয়েকদিন আগেই দূরের কোনো মাঠের ধারে পলাশ ফুটেছে কিংবা শিমুল ফুটেছে, আমরা সেটা দেখেই বুঝতে পারি যে বসন্ত সমাগত। প্রকৃতির সাথে নিজেকে জুড়ে দিতে বসন্তের প্রথম দিনে মানুষও সেজে ওঠে নানান রঙে। ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, কবি সুভাষ মুখোপাধ্যায়ের এই একটি চরণই বলে দেয় আজ বসন্ত। কখনো প্রেম, কখনো বিরহ, আবার কখনো বিদ্রোহ দিয়ে লেখক কবিরা করে গেছেন বসন্ত বন্দনা। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় আজি দক্ষিণ দুয়ার খোলা, এসো হে এসো হে এসো আমার বসন্ত এসো। রূপ রং লাবণ্যে ভরা এই বসন্ত প্রতি বছর বছর মানুষের মনে জাগাক প্রেরণা আর ভালোবাসা, এমন প্রত্যাশা সবার। বিথি হক, সময় সংবাদ, ঢাকা।
পহেলা ফাল্গুনে বাসন্তী রঙে সেজেছে রাজধানী। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে চারুকলার বকুলতলায় শুরু হয় বসন্ত বরণের উৎসব। রাগ, সুর, গান আর নৃত্যের তালে তালে বসন্তকে অভিবাদন জানায় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। হলুদ শাড়ি, রঙিন পাঞ্জাবি আর ফুলের মালা পরে ফাগুনেরই প্রথম দিন স্বাগত জানান তরুণ তরুণী সহ নানা বয়সের মানুষ। এবারের বসন্তের প্রথম দোলটিও যেন চারুকলার বকুলতলায়। প্রথম সকালে যেখানে রাগ, রবীন্দ্র আর নজরুলের মাধ্যমে ঋতুরাজকে স্বাগত জানান শিল্পীরা। ভোরের এই আয়োজনের পরিধি বাড়তে থাকে বসন্ত দিনের বেলা বাড়ার সঙ্গে সঙ্গে। পহেলা ফাল্গুনের সূর্য যখন পরিপূর্ণ প্রস্ফুটিত, তখন হলুদ শাড়ি, রঙিন পাঞ্জাবি আর বাহারি ফুলে সমবেত তরুণ তরুণীরা। চারিদিকে রঙের ইসে, মানুষের মনও বোঝা যাচ্ছে যে রঙিন হয়ে উঠেছে। আমি একসময় স্টুডেন্ট ছিলাম, এখন বের হয়ে গেছি, তারপরে প্রতি বসন্ত সকালে আমি ঠিক চলে আসি। আমাদের প্রকৃতি তো সাজে, তো প্রকৃতি সাজার সাথে সাথে আমরা সাজি, প্রকৃতির সাথে তাল মিলানোর জন্য। এটা শুধু উৎসব নয়, এটা আমাদের সাংস্কৃতিক আন্দোলন এবং মৌলবাদ বিরোধী আন্দোলন, একটা অসাম্প্রদায়িক মেলবন্ধন। আজকে যারা ছোট তারাও বাদ পড়েনি বসন্তকে বরণ করতে। মুখে আবির আর মাথায় ফুলের খোপা পরে বাবা মায়ের হাত ধরে তারা ঠিকই পৌঁছেছে প্রথম ফাল্গুনের উৎসবে। সকাল থেকে আমি ফুল তুলেছি, ঘুম থেকে উঠেছি, ছবি তুলেছি, তারপরে এখানে আসছি। আমি আমার মামনির সাথে এখানে এসেছি, আমি প্রতিবার এখানে আসি। সোমবার সকাল 10টায় যখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বসন্তের শোভাযাত্রা বের হয়, তখন চারুকলা, বইমেলা প্রাঙ্গণ ছাপিয়ে বসন্ত উৎসব ছড়িয়ে পড়ে রাজধানী জুড়ে। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। দেশে আনুষ্ঠানিকভাবে চালু হলো মুঠোফোনে ভয়েস মেইল সার্ভিস। দুপুরে রাজধানীর রমনায় বিটিআরসি ভবনে মুঠোফোনে বার্তা পাঠিয়ে এই সেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। এ সময় গ্রাহকরা যাতে সাশ্রয়ী রেটে ভয়েস মেইল সেবা পায় সে বিষয়টি নিশ্চিত করতে মুঠোফোন অপারেটরদের প্রতি আহ্বান জানান বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ। কোয়ালিটি অফ সার্ভিসের ব্যাপারে আমাদের যে একটা আনকম্প্রোমাইজিং অ্যাটিটিউড আছে, কোয়ালিটি অফ সার্ভিস মেজার করার জন্য আমরা যন্ত্রপাতি কিনেছি। ওগুলো চলে এসে, ওই সমস্ত যন্ত্রপাতি অলরেডি আমাদের এখানে চলে এসে তাদের, এবং আমরা আমাদের কর্মচারীদেরকে প্রশিক্ষণও দেওয়া হয়েছে। এর আগে অপারেটররা যে সমস্ত কোয়ালিটি অফ সার্ভিসের উপরে যে প্যারামিটারের যে রিপোর্টিংটা দিত, আমরা সেটা বিশ্বাস করতাম কিংবা আমরা সেটার উপরেই কাজ করতাম। এখন আমরা সেগুলো নিজেরাই মেজার করব। জঙ্গিবাদ মোকাবেলার পাশাপাশি নানা কুসংস্কার দূর করাই এখন বাংলাদেশ বেতারের কাছে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এছাড়া সকল ক্ষেত্রে সরকারি সম্প্রচার মাধ্যমকে দেশের মানুষের পাশে থাকার আহ্বান জানান তিনি। প্রতিটি মানুষের কাছে বিশ্ব বেতার দিবস উপলক্ষে সকালে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বেতার ভবনের সামনে র্যালিপূর্ব বক্তব্যে তথ্যমন্ত্রী একথা বলেন। দেশের প্রতিটি মানুষকে বাংলাদেশ বেতারের সাথে সম্পৃক্ত করতে আধুনিকীকরণের পাশাপাশি নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান প্রতিষ্ঠানটির মহাপরিচালক। বিশ্বের অন্যান্য দেশের মতো এবারও 13 ফেব্রুয়ারি বিশ্ব বেতার দিবস পালন করে সরকারি সম্প্রচার মাধ্যম বাংলাদেশ বেতার। সকালে জাতীয় বেতার ভবনের সামনে থেকে শুরু হয় এক বর্ণাঢ্য র্যালি। প্রতিটি মানুষকে বেতারের সাথে সম্পৃক্ত করতে তুমিই বেতার এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব বেতার দিবসের আয়োজন। মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বিশেষ ভূমিকার কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, এবার জঙ্গিবাদ মোকাবেলায় চ্যালেঞ্জ নিতে হবে বাংলাদেশ বেতারকে। বেতারের মূল দায়িত্ব হচ্ছে এবার শ্রোতাদের শুধু কথা শোনাবেন না, শ্রোতাদের কথাও শুনবেন, জঙ্গিবাদ দমনে এবং কুসংস্কার পরিহারে বেতার প্রেরণা দেবে, উন্নয়নের স্বপ্ন বাস্তবায়নে আমাদেরকে উদ্যোগী করবে। বাংলাদেশ বেতারকে আরো যোগোপযোগী করার দাবি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বাংলাদেশ বেতারের শ্রোতাদের। নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে আমরা যারা শ্রোতা রয়েছি এবং দেশের যে আপামর জনগোষ্ঠী রয়েছে তাদেরকে সেবা দিয়ে যায়। বেতার কেন্দ্রে সেই সমস্ত অনুষ্ঠানগুলো মুক্তিযোদ্ধাদের
যুদ্ধ করতে সহায়তা করেছে। এখন সেই তুলনায় এখনকার বেতারও আরো তার ধারাবাহিকতা এগিয়ে যাচ্ছে, এখন এফএম হয়েছে। বেসরকারি এফএম রেডিওর সুনামের পাশাপাশি ভাষা প্রয়োগের ক্ষেত্রে কিছু অভিযোগও ছিল শ্রোতাদের। বাংলা ভাষা আমরা ঠিক মতো উচ্চারণ করছি না। বাংলাদেশ বেতার যদিও করে, কিন্তু এফএম বেতার এমন বিকৃত উচ্চারণ হচ্ছে, সেটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না। এফএম রেডিও যে আধুনিক ফর্মে গেছে, এই আধুনিক ফর্ম কি সেটা কি বাংলা ভাষাকে বিকৃতি করে? নো, সেটা না। আমরা কিন্তু বেতার কিন্তু প্রমিত বাংলা যেটা ব্যবহার করার দরকার সেটা কিন্তু করছে, এবং এই ক্ষেত্রে কখনোই কোনো সমঝোতা আসছে না। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ভাষা আন্দোলনে পুরুষের সহযোদ্ধা হয়ে নারীরাও ছিলেন সামনের কাতারে। সেই আন্দোলনের 6 দশকের বেশি সময় পেরিয়ে গেলেও অকুতোভয় ভাষা কন্যারা পাননি যোগ্য মর্যাদা। তারা বলছেন, রাষ্ট্রীয় সম্মান কিংবা বৈষয়িক কোনো সুবিধা পেতে নয়, ভাষা ও দেশকে ভালোবেসেই জীবন বাজি রেখেছিলেন। জীবন সায়াহ্নে তাদের আশা সর্বস্তরে হোক বাংলা ভাষার প্রচলন। তরিকুল ইসলাম সৌরভের রিপোর্ট। এই চাপিয়ে দেয়া অন্যায় দাবি মেনে নেয়নি বাংলার জনতা। তাই তো বাংলাকে রাষ্ট্রভাষা ঘোষণার দাবিতে রাজপথ কম্পিত করে স্লোগান তুলেছিলেন তারা। পাকিস্তানি শাসকদের রক্তচক্ষু উপেক্ষা করে নারীরাও যুক্ত হয়েছিলেন এই অসীম সাহসী আন্দোলনে। তবে যে ভাষার জন্য নিজেদের জীবন বিপন্ন করেছিলেন, আজ সে ভাষার প্রতি শিক্ষিত জনের উদাসীনতায় ব্যথিত ভাষাকন্যারা। জগা খিচুড়ি একটা ভাষা করে দিয়ে আমাদের ভাষাকে অবমূল্যায়ন করা হচ্ছে। এটার জন্যই আমরা যারা জীবন দিলাম, যাদের এত ত্যাগ, এত তিতিক্ষা, এত সবকিছু বিফলে গেল। ভাষা আন্দোলনে অবদান রাখায় অগণিত ভাষা সৈনিক 21 পদক পেলেও ভাষা কন্যারা অবহেলিতই রয়ে গেছেন। তবে স্বীকৃতিকে গুরুত্ব না দিয়ে ভাষা কন্যাদের একটাই চাওয়া, সর্বস্তরে হোক বাংলার ব্যবহার। আজও চাই যে সর্বস্তরে বাংলা ভাষা হোক, তারপরে জাতিসংঘের ভাষা বাংলা রাখা হোক। এইগুলির জন্য বাঙালি জাতি প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এটা কি বিনা সংগ্রামে কোনো কিছুই আসে না, সংগ্রাম করে যেতে হবে। ভাষাকে ভালোবেসে অভিন্ন চেতনায় যাদের সাথে একাত্ম হয়ে সংগ্রাম করেছিলেন ভাষাকন্যারা, তারাও বলছেন তৎকালীন সামাজিক বাধা বিপত্তিকে পায়ে মারিয়ে সামনের কাতারে থাকা এই নারীদের অবদান অনস্বীকার্য। ধর্মীয় রক্ষণশীলতা, সামাজিক রক্ষণশীলতা নানা দিক থেকেই ছিল। তার মধ্যেও কিন্তু এই মেয়েরা স্বতঃস্ফূর্তভাবে নিজেদের চেতনার তাগিদে এই আন্দোলনে অংশ নিয়েছিলেন। বাংলা ভাষার বিকৃতি রোধে প্রয়োজনে ভাষানীতি প্রণয়নের দাবিও জানিয়েছেন ভাষাকন্যারা। 21 বাঙালির অনির্বাণ চেতনা, জাতিসত্তা জাগরণের প্রথম প্রণোদনা। আর 21-এর উপর ভর করেই বাঙালি পেয়েছে তার গৌরবের স্বাধীনতা। তাই ভাষাকে ভালোবেসে এর সঠিক প্রয়োগে আরো বেশি মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন ভাষাকন্যারা। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো হচ্ছে। হায়দ্রাবাদে প্রতিরোধ গড়তে ব্যর্থ বাংলাদেশ, 8 উইকেট হারিয়ে ধুঁকছে টাইগাররা। টেস্ট জয়ের দ্বার প্রান্তে স্বাগতিক ভারত। রাজগঞ্জে সাংবাদিক শিমুল হত্যা মামলায় শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মিরু সহ 6 জনকে 5 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসিবুল হক তাদের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মিরু সহ 6 জনকে শাহজাদপুর আমলি আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে প্রত্যেকের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। গত 2রা ফেব্রুয়ারি আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন সমকালের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল। এ ঘটনায় পৌর মেয়র হালিমুল হক মিরু ও তার ভাই মিন্টু সহ 18 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত 20 জনের বিরুদ্ধে মামলা করেন নিহতের স্ত্রী। এ ঘটনায় এখনো পর্যন্ত 12 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বর্ধিত বেতন কার্যকরের দাবিতে চট্টগ্রামে তৃতীয় দিনের মতো ধর্মঘট পালন করছেন লাইটার জাহাজ শ্রমিক ইউনিয়ন। এতে বন্দরের বহির্নোঙর কার্যক্রম অনেকটা স্থবির হয়ে পড়েছে। সকাল থেকে বহির্নোঙরে 26টি মাদার ভেসেল প্রস্তুত থাকলেও ধর্মঘটের কারণে পণ্য খালাস করা যাচ্ছে না। এছাড়া বন্দর সংলগ্ন 16টি ঘাটে হাজার হাজার টন পণ্য নিয়ে 1.5 শতাধিক লাইটার জাহাজ অবস্থান করছে।
রোববার সকাল থেকে জাহাজ মালিক ও শ্রমিক পক্ষের মধ্যে কয়েক দফা বৈঠক হলেও ধর্মঘট প্রত্যাহারের ব্যাপারে কোনো সিদ্ধান্তে আসতে পারেনি। এদিকে দাবি না মানা পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার ব্যাপারে অনড় রয়েছে লাইটার শ্রমিক ইউনিয়ন। গত বছরের জুলাইয়ে 6,600 টাকা থেকে বাড়িয়ে তাদের বেতন 9,650 টাকা করা হয়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো সেই বেতন কার্যকর না হওয়ায় গত শনিবার থেকে লাগাতার এই ধর্মঘটের ডাক দেয় লাইটার জাহাজ শ্রমিক ইউনিয়ন। আন্দোলন এখনো অব্যাহত আছে। এটা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত আমাদের সরকার ঘোষিত স্কেল অনুযায়ী বেতন পে না করে মালিকরা। যেখানে আমরা কাজ করি, কাজের বিনিময় পাবো না, সেখানে আমাদের কাজ করা কোনো পক্ষেই সম্ভব না। সিদ্ধান্ত পাওয়ার আগ পর্যন্ত আমাদের কর্মবিরতি যেভাবে চলছে এভাবে চলবে। অবস্থানগত দিক দিয়ে সুবিধাজনক জায়গায় শ্যামপুর শিল্পনগরী গড়ে উঠলেও অবকাঠামোগত সমস্যা থামিয়ে দিচ্ছে অগ্রগতি। ঢাকা নারায়ণগঞ্জ সড়কের পাশে গড়ে ওঠা শিল্পাঞ্চলের অভ্যন্তরীণ রাস্তার বেহাল অবস্থা। এ কারণে পণ্য পরিবহনে অসুবিধায় পড়তে হয় ব্যবসায়ীদের। বিস্তারিত তানিন মেহেদির রিপোর্টে। প্রায় 100 বিঘা জমিতে গড়ে ওঠা শ্যামপুর শিল্প এলাকায় শতাধিক শিল্প কারখানা রয়েছে। এর মধ্যে রিরোলিং মিল, ডাইং কারখানা, পানির ট্যাঙ্ক নির্মাণ প্রতিষ্ঠান সহ ছোট বড় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান রয়েছে। প্রায় 2 দশক ধরে শিল্পনগরীর অভ্যন্তরের রাস্তাগুলো সংস্কার না হওয়ায় ভাঙা রাস্তা দিয়েই প্রতিনিয়ত শিল্প কারখানার কাঁচামাল ও উৎপাদিত পণ্য পরিবহন করতে হচ্ছে ব্যবসায়ীদের। বৃষ্টি হলে পানি জমা যায়, পানি জমা মাঝে মাঝে দেখা যাচ্ছে আমাদের ফ্যাক্টরিতেও ঢুকে যায়, গাড়ি আসতে সমস্যা হয়ে যায়, বিভিন্ন সময় গাড়ি কাটতে হয়ে পড়ে যায়, পড়ে গিয়ে মাল নষ্ট হয়ে যায়। টেক্সটাইল মালিক সমিতি অ্যাসোসিয়েশন আছে, ওনারাও বিভিন্ন সময় বিভিন্ন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছেন। আমাদের নিজস্ব যে সমিতি আছে সেই প্রতিটা বোর্ড আলোচনায় আমাদের এগুলি নিয়ে কথাবার্তা হয়। লোকাল এমপি আছেন, পূর্ববর্তী এমপি যারা ছিলেন তাদের সাথে যোগাযোগ ছিল। এখন কেন হচ্ছে না এইটা আমরা ক্লিয়ারলি বলতে পারবো না। 1988 সালে তৎকালীন ডেমরা থানাধীন শ্যামপুর ইউনিয়নের বালুর মাঠকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক শ্যামপুর শিল্পনগরীর অনুমোদন দেয়। সম্প্রতি শিল্পনগরীটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হলেও সিটি কর্পোরেশনের কার্যক্রম চালু না হওয়ায় রাস্তা সংস্কারেও কোনো উদ্যোগ নেয়নি তারা। তবে স্থানীয় সংসদ সদস্য ও শ্যামপুর শিল্প মালিক সমিতির সভাপতির দাবি, রাস্তা সংস্কার ও শিল্পাঞ্চলের অবকাঠামোগত উন্নয়নে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এতদিন ধরে অবহেলিত ছিল, এটা বাস্তবে হয়তো সেইভাবে কাজ তারা করে নাই যারা দায়িত্ব ছিল। সিটি কর্পোরেশনে আসার আগে আমরা তো এলজিডির মাধ্যমে রাস্তার কাজ, উন্নয়ন কাজ, কয়েকটি কাজ করেছি, আরো অনেক কাজ বাকি আছে। আমি মেয়র মহোদয়ের সঙ্গে আলাপও করেছি। এখানকার অন্যান্য যে রাস্তাগুলো আছে আমাদের ব্যবসায়ী ইন্ডাস্ট্রি বিল্ডের, সেই কাজগুলো করার তড়িৎ ব্যবস্থা করছি। শিল্পনগরীর উন্নয়নে সরকারি সহায়তা বাড়ানোর পাশাপাশি সিটি কর্পোরেশনের কার্যক্রম দ্রুত চালুর দাবি জানান তিনি। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। দিনাজপুরে বিসিআইসি গুদামের বাইরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা ইউরিয়া সার সংরক্ষণ আর রক্ষণাবেক্ষণের অভাবে জমাট বেঁধে নষ্ট হচ্ছে। গুণগত মান কমে যাওয়া এবং ফসলের ক্ষতির আশঙ্কায় কৃষকরা সার নিতে আগ্রহী না হওয়ায় ডিলাররাও নিচ্ছেন না গোডাউন থেকে। বিষয়টি স্বীকার করেছেন জেলা প্রশাসকও। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি গোডাউনের ইনচার্জ। গোলাম নবী দুলালের তথ্য ও মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বিসিআইসির দিনাজপুর পুলহাট বাফার গুদামের বাইরে দীর্ঘ 3 বছর ধরে খোলা আকাশের নিচে পড়ে আছে হাজার হাজার মেট্রিক টন ইউরিয়া সার। রক্ষণাবেক্ষণের কোনো সুব্যবস্থা না থাকায় ঝড় বৃষ্টি আর রোদে সারগুলো জমাট বেঁধে গুণগত মান হারাচ্ছে। 50 কেজি ওজনের বস্তা কমে দাঁড়িয়েছে 45 কেজিতে। কৃষকরা এসব জমাট বাঁধা সার নিতে আগ্রহী না হয় ডিলাররাও সার তুলছেন না। জেলায় বিসিআইসির ডিলার রয়েছেন 61 জন। স্তূপ 2 বছর ধরে পড়ে আছে, রক্ষণাবেক্ষণের অভাবে জমাট বেঁধে গেছে। এগুলা হ্যামার দিয়ে ডাঙ্গাইলেও ভাঙে না। জমাট বাঁধার ফলে কৃষকগুলো নিতে চাচ্ছে না আর কি, যার ফলে এই সারগুলো নয় এইখানেই পড়ে আছে সারগুলো। 700 টাকা সার আমরা সরকারি ঘরে জমা দিয়েছি, অথচ এই সারগুলো আমরা 300 টাকা বেচতে পারতেছি না। সারের গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কায় কৃষকরা এসব সার নিতে চাচ্ছেন না বলে স্বীকার করলেন খোদ জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা। বিসিএস এর সাথে আমরা করেসপন্ডেন্স করেছি, তারা বলেছে যে না, গুণাগুণ ভালো আছে। তো আমরা কৃষকদেরকে মোটিভেট করছি যাতে এই সারগুলো তারা ক্রয় করে। গোডাউন শ্রমিকরা জানান, জমাট বাঁধা সার গুঁড়া করতে তাদের কষ্ট হচ্ছে। সারগুলা ঢিকা হয়ে গেছে, জমাট বাঁধে গেছে, খুব পরিশ্রমের মধ্যে হাতে ফোঁচা পড়তেছে। এগুলা 2 মুজ দিয়ে হাতুড় দিয়ে পিটাইয়া নরম করতে আছে। যেরকম পরিশ্রম সেরকম পরিশ্রমে আমরা ফসল পাই না। এই বিষয়ে বাফার গুদামের ইনচার্জ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। 5 সদস্যের তদন্ত কমিটির সদস্য সচিব জানালেন, ইউরিয়া সারের বাস্তব অবস্থা যাচাই করে শিগগিরই তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানো হবে। শিল্প মন্ত্রণালয় কমিটিকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে
তদন্ত কমিটির সদস্য হিসেবে আমরা সারের বাস্তব অবস্থা যাচাই করে একটা প্রতিবেদন মন্ত্রণালয়ে দাখিল করব। দিনাজপুরের 3টি বাফার গোডাউনের বাইরে ত্রিপল দিয়ে ঢাকা পড়ে রয়েছে 23,000 মেট্রিক টন ইউরিয়া সার। চীন, কাতার, সৌদি আরব থেকে ভর্তুকি দিয়ে আমদানি করা হয়েছে এই সার। সময় সংবাদ, দিনাজপুর। রাজধানীর যাত্রাবাড়ি থেকে ফরিদপুরের ভাঙা পর্যন্ত 6,700 কোটি টাকা ব্যয়ে ঢাকা খুলনা মহাসড়ক 6 লেনে উন্নীতকরণ কাজ শুরু হয়েছে। এতে রাজধানীর সঙ্গে দক্ষিণাঞ্চলবাসীর যোগাযোগে আসবে বৈপ্লবিক পরিবর্তন। এছাড়া এই সড়কের কাজ শেষ হলে আর্থসামাজিক উন্নয়ন ঘটবে বলে মনে করেন সুধীজনেরা। প্রকল্পের অতিরিক্ত পরিচালক জানান, নির্ধারিত সময়ের আগেই শেষ হবে এই সড়কের কাজ। সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য, শাহাদাত আকনের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। রাজধানীর যাত্রাবাড়ি থেকে ফরিদপুরের ভাঙা পর্যন্ত 55 কিলোমিটার সড়কের 2 লেন থেকে 6 লেনে উন্নীতকরণের কাজ শুরু হয়েছে। এর অংশ হিসেবে মাদারীপুরের শিবচরের পাঁচচর থেকে ভাঙা পর্যন্ত 20 কিলোমিটার অংশের কাজ চলছে জোরে সোরে। ইতোমধ্যে সড়কের পাশের জমি অধিগ্রহণের পর চলছে মাটি ভরাটের কাজ। সড়কের কাজ শেষ হলে রাজধানী ঢাকার সাথে যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ার পাশাপাশি ঢাকা খুলনা মহাসড়কে দুর্ঘটনা অনেকটাই কমে আসবে বলে মনে করছেন স্থানীয়রা। যানজট হবে না, রাস্তাঘাট খুব ক্লিয়ার চলবে, যাইতে খুব আমাদের সহজ হবে, খুব অল্প সময় আমরা ঢাকা পৌঁছে যাব। এখানে এত বড় রাস্তা হবে এবং আপনার অ্যাক্সিডেন্টের হারও কমে যাবে। পদ্মা সেতু সংযোগ সড়কের পরবর্তী অংশে দ্রুত গতির গাড়ির জন্য 4 লেন এবং তার দুপাশে স্বল্প গতির গাড়ির জন্য 2 লেন মিলিয়ে এই মোট 6 লেনের সড়ক নির্মিত হচ্ছে। এর ফলে এই অঞ্চলের ব্যাপক আর্থসামাজিক উন্নয়ন ঘটবে বলে মনে করেন সুধীজনেরা। যোগাযোগের উন্নয়ন মানেই শুধু মানুষ যাতায়াত করলো তা না, মানুষের যাতায়াত, পরিবহন, মালামালের স্থানান্তর এবং সর্বোপরি অর্থনৈতিক অবস্থার যেই পরিবর্তনটা মানুষের জীবন এবং জীবিকার জন্য হয়, সেই জায়গায় একটা বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে বলে আমি মনে করি। একাধিক ঠিকাদারি প্রতিষ্ঠানের বাস্তবায়নে পুরো সড়কটির তত্ত্বাবধানের দায়িত্বে আছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রকল্পের অতিরিক্ত পরিচালক জানালেন, নির্ধারিত সময়ের আগেই সড়কের কাজ শেষ হবে। আশেপাশে কোনো কানেক্টিং রাস্তাকে ডিস্টার্ব করবে না, একদম কমপ্লিটলি আর কি এক্সপ্রেসওয়ে। বাংলাদেশে তো এক্সপ্রেসওয়ে এখনো হয়নি, এটাই হলো প্রথম এক্সপ্রেসওয়ে। আর্মি কর্তৃক যে কোনো কাজই নির্ধারিত তার সময়ের প্রায় 2-3 মাস আগেই শেষ হয়। আমাদের টার্গেট আছে ডিসেম্বর 2018-র মধ্যেই শেষ করা। একটি রেলওয়ে ওভারব্রিজ, 2টি বড় ব্রিজ, 7টি ছোট ব্রিজ, 2টি ফ্লাইওভার, 16টি কালভার্টও থাকছে এই 6 লেন প্রকল্পে। 2019 সালের এপ্রিলে সড়কটির কাজ শেষ হওয়ার কথা রয়েছে। সময় সংবাদ, মাদারীপুর। ভালোবাসা দিবস উদযাপনে পর্যটন শহর কক্সবাজারে ভিড় জমিয়েছেন বিপুল সংখ্যক পর্যটক। দিবসটি উপলক্ষে পর্যটকদের জন্য ভিন্নধর্মী আয়োজনও রেখেছেন ব্যবসায়ীরা। পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ নিয়েছে বাড়তি ব্যবস্থা। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ভ্যালেন্টাইন্স ডে উদযাপনের জন্য ছুটে আসছেন হাজার হাজার পর্যটক। 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডেতে সরকারি ছুটি না থাকলেও ইতোমধ্যেই শতভাগ বুকিং হয়েছে তারকামানের হোটেলগুলো, আর বাকি হোটেল, মোটেল, গেস্ট হাউস ও রিসোর্টগুলোর বুকিং হয়েছে সন্তোষজনক। ফলে দিনটিতে সমুদ্র সৈকতে প্রিয়জনদের সাথে আনন্দ উপভোগ করতে পারবে বলে মনে করছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। ভ্যালেন্টাইন্স উপলক্ষে আমাদের বেশ ভালো বুকিং হয়েছে, অলরেডি লোকজন আসা শুরু করেছে। এই সময়টাতে পর্যটকরা ভালোভাবে আনন্দ উপভোগ করতে পারবে বলে আমরা আশা রাখি। দিনের শেষে সন্ধ্যায় একটা ছোটখাটো সাংস্কৃতিক সন্ধ্যার এবং যেখানে প্রাধান্য পাবে মূলত ফোক সং। আমাদের রেস্টুরেন্টে স্পেশাল বাফেট অ্যারেঞ্জমেন্ট থাকবে গেস্টের এন্টারটেইনমেন্টের জন্য। পরিপূর্ণ নিরাপত্তায় পূর্ণিমা রাতে আগত পর্যটকরা ভ্যালেন্টাইন্স ডে উপভোগ করতে পারবে বলে জানালেন হোটেল, মোটেল, গেস্ট হাউস ওনার্স অ্যাসোসিয়েশনের এই নেতা। যত না পর্যটক বেড়েছে তার সাথে বেশি বেড়েছে হোটেল। আশা করি কারো কোনো অসুবিধা হবে না। একটা ভালো লাগা নিয়েই ভালোবাসা দিবসে কক্সবাজার থেকে চলে যেতে পারবে। টুরিস্ট পুলিশের এই কর্মকর্তা জানালেন, পর্যটকদের জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রত্যেকটা পয়েন্টে আমাদের পোশাকের টহল পার্টি এবং আমাদের সিভিলের টিম থাকবে। পাশাপাশি আমরা এবার আমাদের জেট স্কি এবং যে স্পিড বোট রয়েছে তাতে আমরা টহল দেব, এবং যে হোটেল মোটেল জোন রয়েছে সেসব যদি কোনো প্রোগ্রাম করে সেখানে আমরা নিরাপত্তা প্রদান করব। পর্যটন সংশ্লিষ্টরা আশা করছেন ভ্যালেন্টাইন্স ডের পর 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসেও পর্যটন নগরী কক্সবাজারে বিপুল সংখ্যক পর্যটকের ঢল নামবে। সময় সংবাদ, কক্সবাজার। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য
জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি হাফিজুর রহমান ভূঁইয়ার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক ও শ্রমিক সংগঠন। সকালে রাজধানীর তোপখানা রোডে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাঁর মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের নেতৃত্বে 14 দল, বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের নেতৃত্বে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, মুজাহিদুল ইসলাম সেলিমের নেতৃত্বে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি হাফিজুর রহমান ভূঁইয়ার মরদেহে শ্রদ্ধা জানায়। বাংলাদেশ ন্যাপ, ঐক্য ন্যাপ, জাতীয় শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ ক্ষেত মজুর ইউনিয়ন, যুব মৈত্রী, ছাত্র মৈত্রী সহ বিভিন্ন রাজনৈতিক, শ্রমিক, যুব, ছাত্র সংগঠনের শেষ শ্রদ্ধায় সিক্ত হন হাফিজুর রহমান ভূঁইয়া। গতকাল দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বর্ষিয়ান এই শ্রমিক নেতা। দেশের বাইরের খবর, পরমাণু অস্ত্র বহনে সক্ষম নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফল হয়েছে বলে দাবি করেছে উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কারণে বিশ্ব সম্প্রদায়ের তীব্র নিন্দার একদিন পর সোমবার এই বিষয়ে প্রতিক্রিয়া দেখালো পিয়ংইয়ং। রোববার পাক গুকসং 2 নামের ওই মাঝারি থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রটি ছোঁড়া হয়। এই ঘটনাকে উস্কানিমূলক উল্লেখ করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায় যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপান। উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকও আহ্বান করেছে তারা। বাংলাদেশ ভারত টেস্ট সিরিজ প্রসঙ্গ, প্রতিরোধ গড়তে পারল না বাংলাদেশ। হায়দ্রাবাদ টেস্টের পঞ্চম শেষ দিনে ভারতের বিপক্ষে জয়ের জন্য 459 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 9 উইকেট হারিয়ে ধুঁকছে মুশফিকের দল। মাহমুদুল্লাহর 50-তে টাইগাররা ম্যাচ বাঁচানোর স্বপ্ন দেখলেও লাঞ্চ বিরতির পর তা ফিকে হতে থাকে। শেষ খবর পাওয়া পর্যন্ত মুশফিকের দলের সংগ্রহ 9 উইকেটে 249 রান। 3 উইকেটে 103 রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করেন সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ। দিনের তৃতীয় ওভারেই রবীন্দ্র জাদেজার শিকার হয়ে সাকিব ফেরেন ব্যক্তিগত 22 রানে। এরপর আগের সেঞ্চুরিয়ান মুশফিক ও মাহমুদুল্লাহর ব্যাটে এগিয়ে যেতে থাকে টাইগাররা, কিন্তু দলীয় 162 ও ব্যক্তিগত 23 রানে অপ্রয়োজনীয় শট খেলে নিজের উইকেট বিলিয়ে দেন মুশফিক। প্রথম সেশনেই 2 উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তবে 5 টেস্ট পর 50 তুলে নিয়ে টাইগারদের পথ দেখান মাহমুদুল্লাহ রিয়াদ। বেশ আগ্রাসী ঢঙে খেলা সাব্বিরও তাকে দারুণ সঙ্গ দেন, কিন্তু লাঞ্চ বিরতির পরেই ইশান্ত শর্মার বলে সাব্বির আউট হন 22 রানে। মাহমুদুল্লাহ 64 রানে আউট হলে টেস্ট ড্রয়ের স্বপ্ন ধূসর হয় বাংলাদেশের কাছে। এরপর জাদেজার বলে মিরাজ আউট হন 23 রানে। তাইজুল 6 রানে আউট হলে 249 রানেই 9 উইকেট হারায় বাংলাদেশ। হায়দ্রাবাদ টেস্টে ভারতের বিপক্ষে জয়ের জন্য 459 রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। ম্যাচের সবশেষ খবর জানতে আমরা এখন সরাসরি যোগ দেব সহকর্মী নিয়ামতুল্লাহ বাবুর সঙ্গে। বাবু, এই মুহূর্তে আসলে আমি যেখানে অবস্থান করছি ভারতের হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে, এখানে আসলে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার যে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে তার শেষ দিন চলছে, যেটি কিনা আসলে বাংলাদেশের বেশ সম্ভাবনা ছিল যে যেভাবে পারে বাংলাদেশ আসলে ড্র করার একটি সুযোগ তারা কিন্তু তৈরি করতে চেয়েছিল প্রথমেই। কিন্তু আসলে আমরা দেখেছি সকালবেলা যখন সাকিব আউট হয়ে গেলেন, আসলে যেই গতকালকে যারা কিনা দিনটি শেষ করেছিলেন সাকিব এবং মাহমুদুল্লাহ, সেখানে সাকিব যখন আউট হয়ে গেলেন তখন আসলে বেশ অনেকটাই আসলে হতাশ হয়ে পড়েছিল টাইগার সমর্থকরা। কারণ হচ্ছে যে সাকিব এবং মাহমুদুল্লাহ তারা যেভাবে শুরু করতে চেয়েছিলেন সেভাবে আসলে হয়নি। 3 রান যোগ করতেই সাকিব আউট হয়ে গিয়েছেন। এর পরবর্তীতে কিন্তু মাহমুদুল্লাহর সাথে মুশফিক একটি জুটি করার চেষ্টা করেছিলেন, কিন্তু সেখানেও আসলে তারা কিছুই করতে পারেননি। তারা 50 রান, অ্যাকচুয়ালি 56 রানের একটি জুটি গড়েন, কিন্তু আসলে 56 রান এই মুহূর্তে আসলে ভারতের বিপক্ষে কতটুকু বড় জুটি ছিল সেটি আসলে প্রশ্নই থেকে যায়। এর পরবর্তীতে মুশফিক তার আত্মঘাতী একটি শটে কিন্তু তিনি আউট হয়ে যান। সেটি আসলে সবারই প্রশ্নবিদ্ধ যে তার মতো একজন দক্ষ অভিজ্ঞ ব্যাটসম্যান কিভাবে আসলে এই শটটি খেলে আউট হন। এর পরবর্তীতে আমরা দেখেছি ধারাবাহিকভাবে সাব্বিরের সাথে চেষ্টা করেছিলেন মাহমুদুল্লাহ জুটি করার জন্য, সেখানে 51 রানের একটি জুটি আসে এবং পরবর্তীতে আসলে মাহমুদুল্লাহ নিজেও আউট হয়ে যান, সাব্বিরও আউট হয়ে যান। তো এখন এই মুহূর্তে আসলে বাংলাদেশের 8 উইকেট ইতিমধ্যেই পড়ে গিয়েছে। তো 8 উইকেট পড়ে যাওয়াতে হায়দ্রাবাদ টেস্টে ম্যাচের সবশেষ খবর জানালেন সহকর্মী নিয়ামতুল্লাহ বাবু। দুপুর সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার।
মানসম্মত ওষুধ উৎপাদনে ব্যর্থ হয় 20টি কোম্পানির লাইসেন্স বাতিলের নির্দেশ হাইকোর্টের। 14 ফার্মার অ্যান্টিবায়োটিক উৎপাদন অবৈধ ঘোষণা। বেসামরিক বিমান চলাচলে বিঘ্ন ঘটালে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। খসড়া আইন মন্ত্রিসভায় অনুমোদন। থাকবে যাবজ্জীবন ও অর্থদণ্ডের বিধানও। দুদক কর্মকর্তাদের উপর হামলার ঘটনায় সিলেট জেলা প্রশাসককে প্রত্যাহার। অনিয়মের অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহ 3 জন গ্রেফতার। যুক্তরাষ্ট্রীয় অভিবাসীদের ধরপাকড়ে আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা। আইসিইর গ্রেফতার অভিযানে ডেমোক্র্যাটদের উদ্বেগ। ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল মেক্সিকো। পহেলা ফাল্গুনে বসন্তের আগমনে নতুন রূপে সেজেছে প্রকৃতি। ঋতুরাজকে বরণে সারা দেশে নানা আয়োজন। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।